হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন প্রিয়া পর্ব ২৯। গতকাল খানবাড়িতে মেহরাবের আসার কথা থাকলেও গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আসতে পারেনি সে। তাই আজ মেহরাবকে পার্টিতে ইনভাইট করতেই মেহরাবের অফিসে চলে এসেছে আরিশ। আরিশের বিয়েটা তেমন লোক জানিয়ে হয়নি বলে অরাকে কেউ চেনে না তেমন, সেজন্য আত্মীয় স্বজন ও অফিসের লোকজনকে নিয়ে বড়সড় একটা পার্টির আয়োজন করেছে আরিশ। আজ সন্ধ্যায় খানবাড়িতে পার্টি রয়েছে। গরিবের ঘরে পা পড়ল তবে। মেহেরাবের রসিকতায় মুচকি হাসল আরিশ। চেয়ার টেনে বসতে বসতে বলল সে, এমনভাবে বলছিস যেন আমি বিল গেটস। তা না হলে কোটিপতি তো বটে। তোর মনে হচ্ছে কিছু কম আছে শালা। শালা হব কিভাবে? আমার না আছে বোন, আর না আছিস তুই সিঙ্গেল। তোর বউ আছে, তার চেয়ে আমি তোকে শালা বলি। তোর বংশের কোনো মেয়েকে গছিয়ে দে আমাকে। তুই আর ভালো হলি না মেহরাব। আসছে আমার সাধু পুরুষ। টেবিলের ওপর রাখা কফির কাপের দিকে ইশারা করলো মেহরাব। মুচকে হেসে কফির কাপ হাতে নিল আরিশ। দুজনে কফি খেতে খেতে গল্প চালিয়ে গেল। কথাগুলো কখনো হালকা কখনো গাঢ়, কফির মতোই কড়া আর উষ্ণ। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। খানবাড়ির গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো কালো রঙের লেক্সাস LX 570। আরিশও ওরা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে। গতকাল থেকে ওরা আরিশকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনুরোধ করছিল। বউয়ের মনের শান্তির জন্য অবশেষে আজ ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছে আরিশ। সন্ধ্যায় তাদের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ পার্টি রয়েছে, অথচ এখন তাকে যেতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। তবে বাড়ির সবকিছু দেখাশোনার জন্য তালহা আছে, সাথে নবনীতা আর শেখরও। বাড়িঘর সাজানোর জন্য ইভেন্ট ম্যানেজারের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উপরই। আচ্ছা ডাক্তার কি বলবে বলো তো? গাড়ি চলছে ধীরে ধীরে, মাঝে মাঝে জ্যামের জন্য থেমেও থাকতে হচ্ছে। আরিশের এমন এক প্রশ্ন করলো যা শুনে ওরা নিজেকে আর আটকে রাখতে পারলো না, না হেসে পারল না সে। কি হলো, হাসছো কেন হামিংবার্ড? অধৈর্য হয়ে আবারও জিজ্ঞেস করলো আরিশ। ওরা বলল, ডাক্তার কি বলবেন সেটা যদি আমি আগে থেকে জানতাম তবে কি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। কিছুক্ষণ চুপ করে রইল ভদ্রলোক, তারপর বলল, আজকাল কী সব বলছি নিজেও জানি না। আরিশের এমন বোকা বোকা কাজকর্ম ওরাকে ভীষণ আনন্দ দিচ্ছে। এই শান্ত মানুষটাকেই ভালো লাগে ওরার। আরিশ এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, আর এক হাত ওরার হাতের উপর রেখেছে। ভয়ে গলা শুকিয়ে আসছে মেয়েটার। কি করছেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? কিচ্ছু হবে না পাখি। আরিশ টুক করে ওরার ঠোঁটে কিস করলো একটা। ওরা লজ্জায় অন্যদিকে ফিরে তাকালো। জানালা দিয়ে ব্যস্ত শহর দেখতে লাগলো সে। ঘরটা শান্ত, জানালার ফাঁক গলে নরম রোদের রেখা পড়ছে আরিশের চোখে মুখে। ওরা পাশে বসে আছে, হাত দুটো আটসাট করে ধরে রেখেছে নিজের কোলে। ডাক্তার মহসিন মল্লিক টেবিলের উপরে বসে থাকা সত্ত্বেও যেন আরিশকে ভেতর থেকে দেখতে পারছেন। চশমার পেছন থেকে তার চোখ দুটো স্থির পর্যবেক্ষণশীল। আপনার নাম আরিশ, তাই তো? ডাক্তার জিজ্ঞেস করলেন, স্বরটা কোমল কিন্তু ধীর। আরিশ কেবল মাথা ঝাঁকালো। গলার কাছে একটা অদৃশ্য গিঁট বেঁধেছিল হয়তো। কথা বেরোলো না। বাবা হারানোর পর কখনো আরিশের মনে কিছু হারানোর ভয় ছিল না, কিন্তু আজ তার অবচেতন মন ভীষণ ভয় পাচ্ছে। ওরাকে হারানোর ভয়। ডাক্তার কি বলবেন সেসব শুনে ওরা কিরকম প্রতিক্রিয়া দেখাবে সেই ভেবে চুপচাপ হয়ে গেছে আরিশ। ওরা মাঝে মধ্যে আর চোখে আরিশকে দেখছে। মানুষটাকে কখনো এমনভাবে চুপ করে বসে থাকতে দেখেনি সে। ওরা হালকা শ্বাস ফেললো, তারপর নিজেই শুরু করলো, সব কিছু খুলে বলেছি ডাক্তার, এখন আপনি বলুন। আমার এতটুকুই বলার ছিল। ডাক্তার চুপ করে শুনছিলেন, মাঝে মাঝে খাতায় কিছু টুকে নিচ্ছিলেন আরিশ। ডাক্তার মহসিন মল্লিক এবার সরাসরি তার চোখে চোখ রাখলেন। তোমার মনের ভেতরটা যদি একটা ঘর হতো, এখন সেটা কেমন দেখাচ্ছে? আরিশ অনেকক্ষণ চুপ থেকে বলল, অন্ধকার, জানালা নেই, দরজা বন্ধ, বাইরে কেউ দাঁড়িয়ে আছে আমি জানি, কিন্তু আমি খুলে দিতে পারছি না। ডাক্তারের ঠোঁটের কোণে হালকা নরম হাসি খেলল। বেশ, তাহলে আমরা আজ সেই দরজাটার দিকে একটু এগিয়ে যাই। বসা থেকে উঠে দাঁড়িয়ে আবারও বলতে লাগলেন তিনি, মিস্টার আরিশ, আপনার ভেতরে অনেক রাগ, কিন্তু এই রাগটা হঠাৎ করে আসেনি। এটা অনেক পুরনো। ছোটবেলার ভাঙা স্মৃতি, অবহেলা, ভয় আর ভালোবাসা না পাওয়ার ব্যথা, সব মিলে আপনার ভেতরে একটা অদৃশ্য আগুন জ্বলছে, যেটা আপনি কন্ট্রোল করতে পারেন না। মহসিন মল্লিক আরিশের দিকে তাকিয়ে আছেন, চোখে গভীর দৃষ্টি। আপনি হয়তো কখনো ভালোবাসা দেখেননি, কেমন হয় আদর তা শিখতে পারেননি। আপনার মা আপনাকে মেরেছেন আর বাবাকে অপমান করতে দেখেছেন। তাই আজ আপনি ভেবেছেন শক্ত না হলে ভালোবাসা চলে যাবে। আপনি নিজের স্ত্রীকে ধরে রাখতে চাচ্ছেন, কিন্তু আপনি তাকে দমন করছেন। এটাকে ভালোবাসা বলে না মিস্টার আরিশ, এটা হলো ট্রমা রেসপন্স। ডাক্তার ধীরে ধীরে বলতে থাকলেন,
আপনার মধ্যে কমপ্লেক্স পিটিএসডি আর অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার এর লক্ষণ রয়েছে। আপনি ভয় পান হারিয়ে যাওয়ার, দুর্বল হয়ে পড়ার, আর সেই ভয় আপনাকে টক্সিক কন্ট্রোলে ঠেলে দিচ্ছে। আপনি পজিটিভ কারণ আপনার ভেতরের শিশুটা এখনও ভয় পায়। ডাক্তার মহসিন একটু থামলেন। আরিশ ও ওরা দুজনেই ওনার দিকে তাকিয়ে আছে। তিনি আবারও বলতে লাগলেন, আপনি অসুস্থ নন আরিশ, আপনি আহত। কিন্তু সেই আঘাত না সরালে আপনি আরও অনেককে আঘাত করবেন। আপনি কি চাইবেন আপনার সন্তানও একদিন আপনার মতো হয়ে উঠুক? ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আরিশ নড়ল না, কিন্তু ওর চোখের কোণ চিকচিক করে উঠল জল। ও তা লুকাতে চাইল না। অনেকদিন পরে হয়তো নিজেকে লুকানোর প্রয়োজন বোধ করলো না। ওর শক্ত হয়ে থাকা চোয়াল আস্তে আস্তে ঢিলে হয়ে এলো, ঠোঁট কাঁপতে শুরু করলো। ওরা চুপ করে তাকিয়েছিল। কখন যেন ওর হাতটা আরিশের হাতের উপর রাখলো। আরিশ ওরার দিকে তাকালো একবার। ওরা চোখের পলক ফেলে ভরসা দেওয়ার চেষ্টা করলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আরিশ, আমি আমি এরকম হতে চাইনি। আমি আসলে জানি না কিভাবে এমন হলাম। ডাক্তার মহসিন একটু এগিয়ে এলেন, কণ্ঠটা নরম। আপনি জানতেন না ঠিক, কিন্তু এখন জানছেন। এটা শুরু, নিজেকে চেনার ভাঙাগুলো জোড়া লাগানোর শুরু। আপনি প্রস্তুত থাকলে আমরা একসাথে চেষ্টা করতে পারি। আরিশ এবার একবার চোখ মুছল, তারপর মাথা নিচু করে ফিসফিস করলো, আমাকে বদলাতে হবে, অরার জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ডাক্তার হালকা হাসলেন। তবেই আমরা আজ সত্যিকার চিকিৎসা শুরু করলাম। উনি ঠিক হয়ে যাবেন তো? অরার কণ্ঠে সংশয়। ডাক্তার মহসিন মুচকি হাসলেন। যতটুকু সমস্যা আছে সেটা চলে যাবে, ঠিকমতো কাউন্সেলিং দরকার শুধু। কিন্তু কিন্তু কি ডাক্তার? আপনার হাজবেন্ড এমনিতেই ওভার পজিটিভ, রাগী, এবং সেই সাথে আপনাকে ভীষণ ভালোবাসেন। ডাক্তারের মুখে এমন কথা শুনে লজ্জা পেল ওরা। আরিশের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠেছে। আজ তাহলে আসছি স্যার, বাড়িতে অনুষ্ঠান আছে, ফোনে যোগাযোগ করে কাউন্সেলিংয়ের জন্য আসবো পরে। ওকে মিস্টার আরিশ। থ্যাংক ইউ, ওয়েলকাম ডিয়ার। ওরাকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোলো আরিশ। সন্ধ্যার নরম আলোয় খানবাড়ি যেন আলোয় স্নান করছে। গেট থেকে শুরু হয় চোখ ধাঁধানো রাজকীয়তা। ব্ল্যাক অ্যান্ড গোল্ড প্যালেটের ডিজাইনে তৈরি ইলেকট্রিক গেটের দুপাশে লাগানো দামি আর্ট ইনস্টলেশন। পুরো গেট জুড়ে ফেরি লাইট ও স্লো মোশন এলইডি লাইটিং, যা এক বিশেষ থিম অনুযায়ী রং বদলাচ্ছে। বাড়ির মূল চত্বরে পা রাখতেই দুপাশে সারি সারি ছোট বাগান বেষ্টিত লাইট পিলার, সেগুলো স্বচ্ছ কাচের ভেতরে রাখা, আর তার মধ্যখানে জ্বলছে গন্ধযুক্ত সুগন্ধি মোমবাতি। বিশাল মার্বেলের চত্বর, মাঝখানে ওয়াটার ফাউন্টেন থেকে উঠে আসছে পানির ফোয়ারা। রেডি হচ্ছ না কেন? আরিশ পোশাক পরতে পরতে জিজ্ঞেস করলো ওরাকে। বেচারি লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। কি আর করার, বর যদি এমন নির্লজ্জ হয়, তখন বউয়ের অন্যদিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় থাকে না। আপনি যান, তারপর আমি রেডি হয়ে আসছি। গুড গার্ল। সাজগোজের জন্য পার্লার থেকে লোকজন আনতে চাইলাম, না করলে এখন একা একা সামলাতে পারবে? তামান্না আপু আছে তো। তামান্নার দরকার নেই, তুমি চেঞ্জ করো, আমি সাজিয়ে দেব। ওরা হকচকিয়ে গেল। হুট করে আরিশের দিকে তাকালো, আর তাতেই দৃষ্টি আটকে গেল তার। আরিশের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে গলা শুকিয়ে আসছে ওরার। আরিশ তার দৃষ্টি পর্যবেক্ষণ করছে। কেমন লাগছে? নিশ্চয়ই হট। আরিশের কথায় বিষম খেলো ওরা। এই কি হলো তোমার? দাঁড়াও, পানি দিচ্ছি। আরিশ টি টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে ওরার হাতে দিল। বেচারি কিছুক্ষণ পর শান্ত হলো। আপনি আসলে, বা তুমি ড্যাব ড্যাব করে তাকাতে পারো আর আমি বললেই দোষ? যত দোষ আরিশ ঘোষ। আরিশের এমন বাচ্চামিতে অনার খুব ভালো লাগছে। আপনি ঘোষ নন, খান। কথার কথা ছিল। আরিশ আচমকা ওরাকে নিজের সাথে জড়িয়ে ধরলো। মেয়েটা নিজেকে সামলাতে আরিশের কাঁধে হাত রেখেছে। পুরুষ মানুষের এত সুন্দর হওয়া লাগবে কেন? দেখলে হার্টবিট বাড়ার মতো সুন্দর না হলেও তো পারত এই লোক। লম্বা নিঃশ্বাস ফেললো ওরা। আপনার দেরি হয়ে যাচ্ছে আরিশ, নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সেম টু ইউ হামিংবার্ড। আমি যাচ্ছি, তুমি দ্রুত চলে এসো। কথা শেষে আরিশ ওরা ঠোঁটে মৃদু কামড় বসালো। কিছু বলল না ওরা। আরিশ মুচকে হেসে শার্ট পরতে লাগলো। ওরা আরিশকে রুমে রেখে ওয়াশরুমের দিকে এগোলো। পার্টিতে সবাই নিজেদের মতো কথাবার্তা বলছে। তালহা অফিসের লোকজনের সাথে হেসে হেসে কথা বলছে। পরনে তার নেভি ব্লু ট্রাউজার, আর তার সাথে টার্টনেল ইনার ও উপরে হালকা ব্লেজার। সাবিহা এক কোনায় নিজের মতো দাঁড়িয়ে আছে। পরনে তার একটা মেটালিক রঙের ফ্লোর লেন্থ গ্রাউন, কানে স্মার্ট হুপ কানের দুল, হাতে মিনিমাল জুয়েলারি, চুল হালকা কার্ল করে একপাশে টানা। এই শহরে তার পরিচিত কেউ নেই। লোকজনের যাওয়া আসা দেখা ছাড়া পার্টিতে কোনো কাজ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই চমকালো সাবিহা। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামছে তাজরিন খান আরিশ। তার পরনে হাই অ্যান্ড ডিজাইনার ব্ল্যাক স্যুট, স্লিম ফিটেড
ভেতরেও ব্ল্যাক শার্ট, সাথে সেম কালারের টাই, হাতে রোলেক্স ঘড়ি, মুখ জুড়ে হালকা স্টাবল দাড়ি, চুল ব্যাক সেট করা। সাভিয়া নিজের চোখ ফেরাতে পারছে না, আনন্দে নাচছে তার মন। আরিশের দিকে এগোতেই যাবে এমন সময় আরিশের পেছন থেকে অরা বেরিয়ে এলো। অরার পরনে মভ পিঙ্ক রঙের সফট গ্রাউন্ড, যার কাপড় এতটাই হালকা যে বাতাসে তার পাশ ফুলে পাপড়ির মতো দুলে উঠছে। গ্রাউন্ডের বুকের অংশে সূক্ষ্ম লেস আর হাতা ছিল ট্রান্সপারেন্ট ফুল স্লিভ, যার মাঝে মাঝে নরম মুক্তোর কাজ। কোমরটা একটু টাইট কাটে ফিট করা, নিচ থেকে ফ্লোয়ার্ড। চুল খোলা কিন্তু পুরোটা নয়, সামনে দুটো লক একটুখানি ঘুরিয়ে তুলে পেছনে আটকানো, মাঝখানে ছোট্ট একটা পার্ল ক্লিপ, কানে ঝুলছে ছোট্ট হোয়াইট স্টোনের দুল, আর গলায় এক ফোঁটা ডায়মন্ডের পেন্ডেন্ট। আড়িশরা রাত ধরে রাজকীয় ভঙ্গিতে নিচে নেমে আসছে। পার্টিতে এখন সবাই শুধু মিস্টার অ্যান্ড মিসেস খানকে দেখতে ব্যস্ত। সাভিয়া রাগে ফুঁসছে, এই জমকালো আয়োজনের মধ্যমণি হিসেবে অরাকে সহ্য করতে পারছে না সে। হাতে হাতে কাজ করে চলেছে তামান্না, আজকেও তাকে বেশ দারুণ লাগছে। অরিশ তামান্নার জন্য নতুন পোশাক আনিয়েছে, তবে তামান্না বলে কয়ে সাদামাটা পোশাক আনিয়েছে, একটা সিম্পল কিন্তু স্মার্ট কুর্তি প্লাজো সেট ল্যাভেন্ডার কালারের। তালহা আর চোখে মাঝে মধ্যে দেখছে তাকে, তবে সেটা তামান্না টের পাচ্ছে না। অতিথিদের সাথে কথা বলছে আরিশ, পাশে ওরা দাঁড়িয়ে আছে। আরিশ সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে তাকে। এর মধ্যে মেহরাব এলো, তাকে দেখে আরিশ দরজার দিকে এগোলো। এত দেরি হলো কেন? আরিশ মেহরাবকে জড়িয়ে ধরে শুধালো, জবাবে মিষ্টি করে হাসলো মেহরাব। কথা বলতে বলতে সামনের দিকে এগোলো দুজন। ঢাকার জ্যাম যে কেমন সেটা তো অজানা নয় তোর। তা ঠিক বলেছিস। ভাবি কোথায়? ওই যে দাঁড়িয়ে আছে, চল আলাপ করবি। দুজনে হাসি মুখে অরার দিকে এগোলো। ওরা অতিথিদের সাথে হাসি মুখে কুশল বিনিময় করে যাচ্ছে। এর মধ্যে মেহরাবকে পরিচয় করিয়ে দিল আরিশ। দুজনে স্বাভাবিক কথাবার্তা বলল কিছুক্ষণ। এই কিছুক্ষণের মধ্যে আরিশ বেশ কষ্ট করে নিজেকে সামলে রেখেছে। ওরা অন্য কোনো পুরুষের সাথে হেসে কথা বললেও বুকে যন্ত্রণা হয় তার। ভাইয়া শোনো, তালহাকে ডাক দিল সাভিয়া, হাতে তার জুসের গ্লাস। তালহা দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে গেল। হ্যাঁ বল। অনেক কাজ করেছো, এবার একটু জুস খেয়ে নাও তো। বেশ মিষ্টি করে কথা বলল সাভিয়া। বোনের এত কেয়ারে তালহা বেশ খুশি হলো। সাভিয়ার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটুকু জুস শেষ করে ফেললো। থ্যাংক ইউ বইনা। ওয়েলকাম ভাইয়া। তালহা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সাবিয়া আবারও বলে উঠল, ভাইয়া। কি? এই জুসের গ্লাসটা অরা ভাবিকে দিয়ে এসো না প্লিজ। ভাবির গলা শুকিয়ে গেছে বলল, আমার একটু কাজ আছে। তালহা সরল মনে সাবিয়ার থেকে জুসের গ্লাসটা হাতে নিল। হ্যাঁ ঠিক আছে। সাবিয়া মুচকি এসে অন্যদিকে হাঁটতে লাগলো। হলরুম জুড়ে অনেক লোকজন, কেউ কেউ নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, কেউ আবার খাওয়া দাওয়া করছে। এমন সময় অরার চিৎকারে কিছুটা চমকালো সকলে। রাগী ভূত, ও রাগী ভূত, কোথায় আপনি? আর দেখুন না, আমার জামা আকাশে উঠছে। একজন বিজনেস পার্টনারের সাথে কথা বলছিল আরিশ। আচমকা অরার এমন আচরণে থতমত খেয়ে তাকালো সে। সকলের দৃষ্টি এখন অরা অর্থাৎ আরিশ খানের স্ত্রীর দিকে। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? একটু এদিকে আসুন না রাগী ভূত। আমার না কেমন আনন্দ আনন্দ লাগছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। অরার অবস্থা দেখে কারোরই বুঝতে অসুবিধা হচ্ছে না সে অতিরিক্ত ড্রিঙ্কস করেছে। আরিশ অরার দিকে এগোচ্ছে, এক কোণায় দাঁড়িয়ে মুসকি মুসকি হাসতে সাবিহা। তালহা কিছুটা দোটানায় পড়ে গেছে, তার দেওয়া জুস খেয়ে কি অরার এই হাল, নাকি এমনি ড্রিঙ্ক করছিল? পাখি, কি হয়েছে? এমন করছো কেন? তুমি ড্রিঙ্কস করতে গেলে কেন? আরিশ ওরাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছে, কেউ কেউ সেদিকে না তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। ওরা আরিশের চুলগুলো টেনে দিয়ে বলল, বেশ করেছি, রাগে ভূত একটা, সব সময় রাগ করে, আমাকে ব্যথা দেয়, সব জায়গায় ব্যথা। আরিশ ওরার মুখ চেপে ধরে মেকি হেসে ইশারায় তালহা এবং মেহরাবকে এই দিকটা সামলে নিতে বলল। তালহা ও মেহরাবও ইশারায় সম্মতি দিল, ফলে আরিশ ওরাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে যেতে লাগলো। ওরা এখনো নিজের মতো বকে যাচ্ছে। আরিশ দ্রুত ওকে নিয়ে বেডরুমে ঢুকে বিছানায় শুইয়ে দিল। অরার কপালে গালে গলায় হাত দিয়ে চেক করলো শরীর ঠিক আছে কিনা। তারপর আরিশ দূরে সরতে গেলে অরা তার হাত ধরে ফেললো, পিটপিট করে তাকিয়ে বলল, আমাকে ছেড়ে যাবেন না, আমার সাথে থাকুন রাগীভূত। আরিশ ফিক করে হেসে উঠল। রাগীভূত, কি অদ্ভুত একটা নাম। মনে মনে তাহলে এসব বলে ডাকে ওরা? আরিশ বেশ মজা পেল তাতে, কিন্তু কথা হলো, এত হাই ডোজের অ্যালকোহল কেন পান করলো ওরা? থাকুন না, আমি আসি হামিংবার্ড, তোমার নেশা ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। 2 মিনিট শুয়ে থাকো, আমি নিচে সবার উদ্দেশ্যে কিছু বলে আসছি। 2 মিনিট কিন্তু? হ্যাঁ 2 মিনিট। পাক্কা? হ্যাঁ শিওর। যাই, যান। অনার হাতে কিস করে রুম থেকে বেরিয়ে গেল আরিশ।